1971 সালের 17ই জানুয়ারি একটি রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা হঠাৎ করেই আমার হাতে চলে আসে। খবরটা কি সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে হবে ওয়ান্স আপন এ সময়কে। খবরটির ট্যাগলাইনটা কিছুটা এরকম: চিড়িয়াখানায় হিপির দান। দক্ষিণ আমেরিকার এই বানরটিকে নাকি জনৈক মহিলা হিপি চিড়িয়াখানায় উপহার দেন। এই খবরটাকে যদি একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটা কিছুটা এরকম দাঁড়ায়। কাস্টম ডিপার্টমেন্টের কড়াকড়ির জন্য দক্ষিণ আমেরিকার এই বানরটিকে স্থায়ীভাবে কলকাতাবাসী হতে হচ্ছে। এই বানরটিকে সঙ্গে নিয়ে বেলজিয়ামের জনৈক মহিলা হিপি ম্যাডাম ডালফিন কলকাতায় আসেন, কিন্তু ভারত ত্যাগের সময় তার পোষা বানরটিকে কাস্টম ডিপার্টমেন্টসের চাপে পড়ে সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হন। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন যে বানরটিকে সঙ্গে নিয়ে গিয়ে আলিপুর চিড়িয়াখানার কর্তাদের হাতে তুলে দেবেন। তবে এই বানরটি কিন্তু যে সে বানর নয়, এখানে দুটো বিশেষত্ব আছে। কি কি? প্রথমত, এই ধরনের বানররা নাকি লেজে ভর দিয়ে চলতে পারে এবং বলাই বাহুল্য ইন্ডিয়ায় এই ধরনের বানর কিন্তু খুবই দুর্লভ। শ্রীমতী ডালফিন অবশ্য কোনো রকম উপায় না পেয়ে যখন বানরটিকে রেখে যাচ্ছিল তখন কর্তৃপক্ষকে জানিয়ে যায়, আমি তো চললাম, কিন্তু আমার এই পোষা প্রাণীটির যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। বুঝুন দেখি কাণ্ড। কাস্টম ডিপার্টমেন্টের কড়াকড়িতে আমেরিকার বাসিন্দা হয়ে গেল নাকি আলিপুরের বাসিন্দা। আলিপুরের চিড়িয়াখানায় আজ হয়তো সেই বানরটির আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু গল্পটা আজও আছে। এই খবরটা খুব ইন্টারেস্টিং কিনা বা গল্পটা খুব ইন্টারেস্টিং কিনা আমি জানি না, তবে আমার ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ান্স আপন এ সময়কে এরকম গল্প আলো শুনতে। সেই 1920 সাল থেকে কলকাতার বুকে একটা রেস্টুরেন্ট বিরাজ করে চলেছে, যাকে আপনি কাহানি 2 ঋতুপর্ণ ঘোষের আবহমান সিনেমার কিছু ঝলকে নিশ্চয়ই দেখেছেন। রেস্টুরেন্টের ব্যাপারে আরও জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে হবে ওয়ান্স আপন এ সময়কে। 105 বছরের পুরনো রেস্টুরেন্ট। উত্তর কলকাতার অলিতে গলিতে আপনি ঘুরবেন এবং আপনি পুরনো কলকাতাকে ফিল করতে পারবেন না, এটা কিন্তু হতেই পারে না। পুরনো রাস্তাঘাট, বাড়ি এবং অলিতে গলিতে ঘুরলেই লুকিয়ে থাকা গল্পকে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। সেরকমই হেরিটেজ বিল্ডিং এবং নতুন ফ্ল্যাটের ভিড়েই আপনি খুঁজে পেয়ে যাবেন দ্য ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। 105 বছর ধরে এরা শ্যামবাজার এবং আশেপাশের এলাকার বিভিন্ন লোকের ব্রেকফাস্ট এবং সন্ধেবেলার আড্ডার দায়িত্ব নিয়ে বসে আছে। সেই 1920 সাল থেকে সেই রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি সন্ধেবেলা এক কাপ চা নিয়ে বসেন তাহলে আপনি দেখতে পাবেন চারিদিকে গুগল পে, ফোনপে এবং টাইলস মার্বেলের ভিড়ে সে কিন্তু নিজেকে পরিবর্তন করবে না বলে এখনও স্থির রেখেছে। 1920 সালে এই রেস্টুরেন্টটা প্রথম প্রতিষ্ঠিত হয় লালবিহারী বসাকের হাত ধরে এবং আজও সেই লালবিহারী বসাকের বংশধরেরাই কিন্তু এই রেস্টুরেন্টটাকে চালিয়ে নিয়ে চলেছে। অতি সাধারণ পকেট ফ্রেন্ডলি মেনু এবং সেই ওল্ড স্কুল ভাইবটা আপনি কিন্তু আজও এখানে পাবেন। হিস্ট্রি ইজ দ্য ফাউন্ডেশন স্টোন অফ আ সোসাইটি। এই মতবাদকে মাথায় রেখেই আজও নিজের ঐতিহ্যকে ধরে রাখতে সক্ষম হয়েছে এই রেস্টুরেন্ট। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই লালবিহারী বসাকরা কিন্তু কলকাতার আদি বাসিন্দা সেই 1900 সাল থেকে। বাঙালিরা আগাগোড়াই ঝুঁকে নিতে ওস্তাদ, তাই কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই রান্নার ব্যবসায় নেমে পড়েন স্বয়ং লালবিহারী। একসময় অন্যান্য রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা, ফ্রাইড রাইস এ সমস্ত পরিবেশন করেছেন, কিন্তু সবথেকে বেশি ফেমাস হয়েছে ডিম টোস্ট, ডিম ভাজা এবং সেই বিখ্যাত চা। এই রেস্টুরেন্টে আপনি গেলে আজও দেখতে পাবেন, সেখানকার আড্ডা শুনলে আপনি আজও বুঝতে পারবেন যে একসময় সিনেমা জগৎ এবং থিয়েটার জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন লোকেদের ওখানে কিন্তু আড্ডা বসত। বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব সত্যব্রত কবিরাজ এবং সিনেমা জগতের মনোজ মিত্র এবং অনুপ কুমারের মতো অভিনেতারাও একসময় কিন্তু ওখানে গিয়ে আড্ডা জমিয়েছে। ঋতুপর্ণ ঘোষের আবহমান, দুর্গা রানী সিং এবং কাহানি 2 এর মতো সিনেমাতে আপনি এই রেস্টুরেন্টের ঝলক নিশ্চয়ই দেখেছেন। এবার আপনার দায়িত্ব কি? ভিডিওটাকে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা এবং একটা বিকাল বের করে পাঁচমাথা মোড়ের ঠিক অপোজিটে অর্থাৎ গোলবাড়ির ঠিক উল্টো দিকে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে একটা সন্ধে কাটিয়ে আসা। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের লোকেরা শুধুমাত্র ভূতেদের জন্য একটা করে দিন বরাদ্দ করে রেখেছে, এটা জানতেন? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ান্স আপন এ সময়কে। ভূত চতুর্দশী এই দিনটা আগাগোড়াই আমার কাছে একটা দারুণ নস্টালজিয়ার দিন। মানুষের দুনিয়ায় ভূতেদের আগমনের দিন এটা। পরে অবশ্য জানতে পারি যে শুধু ভূত চতুর্দশী আর হ্যালোউইনই নয়, এই যেমন ধরুন দ্য ডে অফ ডেড,
31 অক্টোবর থেকে 2 নভেম্বর মেক্সিকো সিটি এবং তার আশেপাশের এলাকায় এই দিনটাকে সেলিব্রেট করা হয়। প্রিয়জনেদের উদ্দেশ্যে তাদের প্রিয় খাবার এবং তাদের ভালো লাগার জিনিস উৎসর্গ নাকি করা হয়। অবশ্যই এখানে প্রিয়জন বলতে কিন্তু প্রেমিকা নয়, পূর্বপুরুষ এবং অবশ্যই মৃতদের কথা বলা হয়েছে। স্যামহেন মানে হ্যালোউইনের পূর্বপুরুষ, সেল্টিক প্রজাতি জনগণদের ফসল কাটার উৎসব। গ্রীষ্ম এবং শীতের একেবারে সন্ধিক্ষণে বলা হয় এই দিন নাকি মৃতের দেবতা অনেকগুলো আত্মাকে সঙ্গে করে নিয়ে মর্তে নেমে আসে। যদিও এই হ্যালোউইনের আরেকজন পূর্বপুরুষের কথাও কিন্তু শোনা যায়। এটা অবশ্য 31 অক্টোবর না, 1 নভেম্বর সেলিব্রেট করা হয়। অল সেন্টস ডে বা অল সোলস ডে। এই অল সেন্টস ডের সন্ধেবেলাকেই বলা হতো অল হ্যালোস ইভিনিং এবং বর্তমানে সেটারই নাম হয়েছে নাকি হ্যালোউইন। রোমানিয়াতে দ্য ডে অফ ড্রাকুলা কস্টিউম পার্টি নাকি সেখানেও হয় এবং হংকং, চীন ও সিঙ্গাপুরের এলাকা জুড়ে হয় হাঙ্গরি গোস্ট ফেস্টিভ্যাল। এবং লোককথা অনুযায়ী সেই দিন নাকি নরকের দরজা খুলে দেওয়া হয় এবং সব রকম আত্মাদেরকে একদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। এছাড়াও আছে ওয়েলফুগিস নাইট, অশুভ আত্মাদের তাড়ানোর জন্য একটা রাত, কোরেফক্স। এই ফেস্টিভ্যালটা একটু অন্য রকমের। এই ফেস্টিভ্যালের দিন শয়তানের পোশাক পরে ফায়ার রানাররা জ্বলন্ত মশাল বহন করেন। ওবন, এই ফেস্টিভ্যালটা অবশ্য জাপানে পালন করা হয়। মৃতদের আত্মারা এই দিনেও নাকি ফিরে আসে। দক্ষিণ কোরিয়ায় সেলিব্রেট করা হয় চুসিয়ক বা চক। এই দিন পূর্বপুরুষের আত্মাকে সম্মান জানিয়ে খাওয়ার ও উপহার দেওয়া হয়। যদি আপনারা কখনো এই ছবিটা দেখে থাকেন, এটা হলো গায়ে যাত্রা, নেপালে সেলিব্রেট করা হয়। এখানেও মৃতদের আত্মার উদ্দেশ্যেই সমস্ত রকম ফেস্টিভ্যাল করা হয়। এই দিনটাও নাকি মৃতদের মর্তে ফিরে আসার দিন। এবং বাঙালিদের ভূত চতুর্দশী তো আছেই, 14 শাক খাওয়া, 14 রকম ভূতের থেকে রক্ষা পাওয়া এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে 14 প্রদীপ দেওয়া। আফটার অল অমাবস্যার 14তম তিথি বলে কথা। তা এই ভূত চতুর্দশীতে আপনি কি 14 প্রদীপ দিয়েছেন? কমেন্টে জানান।